আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সেশনে। আজকে আমরা আসলে আলোচনা করতে চাই খুব কমনলি আমাদের যে স্টুডেন্টরা যে প্রবলেমগুলো ফেস করে সেই ব্যাপারে, বিশেষ করে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ব্যাপারে। তবে এটা আসলে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সকল ইয়ারের স্টুডেন্টের জন্যই প্রযোজ্য, বাট স্পেসিফিকভাবে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা এই প্রশ্নগুলো আমাকে বেশি করছে, সেই জন্য আমি এটা একটা সমাধানমূলক একটা সেশন করার চেষ্টা করছি। সো আমাদের স্টুডেন্টদের মূল সমস্যা হচ্ছে তারা মেডিকেল সায়েন্স আসলে বুঝতে পারছে না। দেখা যাচ্ছে সেটা অ্যানাটমি হতে পারে, ফিজিওলজি হতে পারে, বায়োকেমিস্ট্রি হতে পারে, অথবা যে কোনো অন্য আদার সাবজেক্ট হতে পারে, লাইক ফার্মাকোলজি, প্যাথোলজি, মোটামুটি প্রায় সব ক্ষেত্রেই প্রায় সিমিলার টাইপ। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সমস্যা, যে সে যেটা পড়তেছে সেটাকে সে আসলে ঠিকমতো বুঝতে পারতেছে না। যখন সে ঠিকমতো বুঝতে না পারে তখন সে কি করে, তাকে তো আসলে আইটেম পাস করতে হবে, তাকে একটা পরীক্ষা পাস করতে হবে। সো এরা যেটা করে, এরা সব কিছুকে না বুঝে, সব কিছুকে তারা না বুঝে মুখস্থ করে, মেমোরাইজ করতে চায়। এবং যেহেতু আইটেমের সিলেবাসটা রিলেটিভলি শর্ট, আইটেমটা আসলে এরা না বুঝে মুখস্থ করে পার করে আসতে পারে। বাট প্রবলেম হয় যখন একসঙ্গে 2টা বা 3টা আইটেম পড়ে যায়, অথবা যখন দেখা যাচ্ছে একটা কার্ড এক্সাম বা একটা টার্ম এক্সাম চলে আসে, তখন আসলে এত কিছু একসঙ্গে মনে রাখা পসিবল হয় না। দেখা যাচ্ছে আইটেম সে মোটামুটি তাও দিয়ে আসতে পারছে, কিন্তু আইটেম দেওয়ার 2-3 দিন, 4 দিন, 5 দিন পরে সে যা যা পড়েছিল মেবি অ্যারাউন্ড তার 80 থেকে 90% সে আসলে ভুলে গেছে, মেবি অ্যারাউন্ড 10 থেকে 20% তার মনে আছে, অথবা তার কমও হতে পারে। সো এইভাবে যেটা হয়, সে যখন একটা বড় এক্সামের সামনে যখন চলে আসে, তাকে আবার পরীক্ষার আগে সব নতুন করে আবার মেমোরাইজ করতে হয়, এবং অ্যাকচুয়ালি সেটা খুব টাফ, বিকজ দ্য সিলেবাসটা এখানে খুব বড় হয়ে গেছে। সো এইভাবে আসলে যখন তারা পড়ছে, অ্যাকচুয়ালি জাস্ট কোনো রকমে মুখস্থ করে পরীক্ষায় উগড়ে দেওয়া আসা, বমি করে আসার মতো হয়। এটা অ্যাকচুয়ালি নলেজ গ্যাদার হলো না, নলেজ গেইন হলো না। এবং মেডিকেল সায়েন্সটা তখন আসলে পড়তে খুবই প্যাথেটিক বা খুবই পেইনফুল মনে হয়, যে এত কঠিন জিনিস আসলে কীভাবে পড়বো, আমাকে দিয়ে আর হবে না। যেমন আমাকে মেবি 15-20 জন মেবি সেম মেসেজটা লিখে দিছে যে ভাই আমি হতাশ হয়ে গেছি, মেবি আমাকে দিয়ে মেডিকেল হবে না। সো এই ধরনের মাইন্ডসেট আস্তে আস্তে গ্রো করতে থাকে। সো মেডিকেলে পড়ার শুরুর দিকেই যদি স্টুডেন্ট এরকম হতাশ হয়ে আসে, এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক, তাই না? স্টুডেন্টের সামনে একটা লম্বা জার্নি পড়ে আছে, কিন্তু সে শুরুতে আসলে হতাশ হয়ে যাচ্ছে। সো এখন আমি আসলে এটা বোঝানোর চেষ্টা করব যে মেডিকেলে অ্যাকচুয়ালি আইডিয়ালভাবে পড়ার বা শেখার সিস্টেমটা কি। সো প্রথম কথা হচ্ছে, মেডিকেলে আমাদের প্রথম কথা হচ্ছে, মনে করো সাপোজ, আমি একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো যে তোমরা হচ্ছে ফিজিওলজিতে সাপোজ কার্ডিয়াক সাইকেল, এইটা আসলে তোমাদের সাপোজ পড়ার টপিক। জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। কার্ডিয়াক সাইকেল ইজ ইউর টপিক। এটা আসলে তুমি কীভাবে শিখবা, এটা শেখার অ্যাকচুয়াল উপায় কি? দেখো, প্রথম কথা, মেডিকেল সায়েন্স খুবই সফিস্টিকেটেড একটা সায়েন্স, খুবই জটিল একটা সায়েন্স। ব্যাপারটা এরকম না যে আসলে জাস্ট উইদাউট এনি প্রায়র নলেজ কেউ হঠাৎ করে পড়তে বসলে একা সব পেরে গেল। এটা আসলে অলমোস্ট ইম্পসিবল। দেখা যাচ্ছে যে কিছু জায়গায় 1% সবখানে থাকবে যারা এক্সট্রা অর্ডিনারি, যাদের আইকিউ লেভেল তোমার 140-এর উপরে, যাদের আইকিউ মোর দ্যান 140। সো এই ধরনের এক্সট্রা অর্ডিনারি আলট্রা মেরিটোরিয়াস যারা, তারা হয়তো বা একা পড়লে ধরে ফেলতে পারবে, বা যদি হালকা একটু হিন্টস কোনোভাবে পায়, হয়তো বা ইউটিউবে থেকে বা ফেসবুক থেকে জাস্ট কোনো একটা ছোট্টখাটো একটু লেখা, একটা ছোট্ট শর্ট ডিসকাশন, খুব সহজে সে ক্যাচ করে ফেলতে পারবে। এটা হচ্ছে যাদের আইকিউ খুবই ভালো বা যারা এক্সট্রা অর্ডিনারি, তারা হয়তো বা পেরে যাবে, বা একা পড়েও হয়তো বা সে বুঝতে পারছে, লাইক 2-3টা বই সে পড়ছে, একা পড়ছে, সে ধরে ফেলতে পারছে। বাট এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি 1%। হোয়াট অ্যাবাউট দ্য 99%? সো আমরা আসলে মেজরিটির জন্য কথা বলবো। সো এখানে মূল ব্যাপার হচ্ছে মেডিকেল সায়েন্স শেখার জন্য একজন শিক্ষক দরকার। বিকজ এটা যদি আসলে এতটাই সহজ হতো, তাহলে আর মেডিকেল কলেজের কোনো প্রয়োজন ছিল না, বরং সবাই নিজের মতো করে দেখে পড়ে ফেলতে পারতো। সো ইউ নিড এ টিচার ফার্স্ট। তোমার টিচারের উদ্দেশ্য হচ্ছে এই যে কার্ডিয়াক সাইকেল, মনে করো যে একটা টপিক জাস্ট নাম ধরে বললাম, এই যে মনে করো কার্ডিয়াক সাইকেল আছে, তোমার শিক্ষকের কাজ হচ্ছে এই ব্যাপারটাকে জাস্ট সহজে বোঝানো, বা এই ব্যাপারটাকে সহজভাবে এক্সপ্লেইন করা, যে অ্যাকচুয়ালি এখানে আসলে কি হচ্ছে সেইটার একটা সিম্পল একটা ডেমনস্ট্রেশন।
বোঝানোর, জাস্ট তুমি জিনিসটা বুঝো যে এটা হচ্ছেটা কি। একজন যে আগে থেকে অনেক পুরনো ইনফরমেশন তার কাছে আছে, যে খুবই নলেজেবল পারসন, সে যখন এই ব্যাপারটাকে তোমাকে বুঝাই দিবে, এটা হচ্ছে তোমার শেখার ফার্স্ট ধাপ। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে একজন শিক্ষক তোমাকে কনসেপ্টটা দেখাই দিবে যে দিস ইজ হোয়াট হ্যাপেনিং হিয়ার। যখন এই কনসেপ্ট গেইনিংয়ের জায়গাটা হয়ে গেল, নেক্সট কাজ হচ্ছে এখন তুমি টেক্সট বইটা পড়ো। ইউ রিড দ্য টেক্সট বুক। টেক্সট বুকটা কেন পড়বা? বিকজ তোমাকে যেই জিনিসটা এতক্ষণ ধরে কনসেপ্ট শেখানো হয়েছে, এখন তুমি যখন বইটা পড়বা তখন তুমি বইটা বুঝতে পারবা। মানে বেসিক্যালি তোমাকে পড়তেই হবে, কিন্তু বইটা তুমি একা একা পড়তে গেলে অনেক কিছুই বুঝতে পারতে না, অথবা বুঝতে তোমাকে অনেক বেশি সময় দেওয়া লাগতো, অনেক বেশি এফোর্ট দেওয়া লাগতো। বাট যখন একজন তোমাকে পুরো কনসেপ্টটা বোঝাই দিছে, এখন তুমি টেক্সট বইটা যখন পড়তে যাবা তখন তুমি দেখবে যে মোটামুটি সব কিছুই তুমি বুঝতে পারতেছো, তোমাকে এটাই আসলে এতক্ষণ ধরে বোঝানো হয়েছে। সো এইটা তুমি যখন পড়তে যাবা আফটার সাম টিচিং হেল্প, এইটা পড়া তোমার জন্য তখন সহজ হয়ে যাবে। সো এইভাবে তুমি যখন আগাবা তখন টেক্সট বইটা তোমার পড়া হয়ে গেল। এবং এইখন যে পড়তেছো, এখানে অনেকে এই যে কাজটা করে, আমি খুব কমনলি দেখছি যে অনেকে আসলে মনে করে কি এটা আসলে একটা এইচএসসির মতো, সব কিছু আমাকে কি প্রশ্ন আসতে পারে এটা চিন্তা করে করে প্রশ্নটা মুখস্থ করো, উত্তর মুখস্থ করো, এইভাবে না। জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য থিং। পরীক্ষার কথা ভুলে যাও, তুমি ভুলে যাও যে এটার উপর বেশ আমার পরীক্ষা দিতে হবে। তুমি জাস্ট জিনিসটা কি হচ্ছে শিখো এবং বইটা থেকে পড়ে বোঝার চেষ্টা করো। তাহলে টেক্সট বুকটা তুমি প্রথমে পড়বা ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক। তাহলে আন্ডারস্ট্যান্ডিং, তোমাকে জিনিসটা জাস্ট ধরতে হবে, বুঝতে হবে। তাহলে এইবার তুমি একটা ক্লাস করছো, বইটা পড়ছো, পুরা কনসেপ্ট তোমার কাছে এখন ক্লিয়ার, তুমি জিনিসটা এখন বুঝো। এর পরের ধাপ হচ্ছে এখন তুমি মেমোরাইজ করো। শোনো, আমাদের ব্রেইন কিভাবে ফাংশন করে তোমাকে এটা আসলে বুঝতে হবে। আমাদের ব্রেইন প্রত্যেক দিন অসংখ্য ইনফরমেশন আসলে এখানে কিন্তু পাচ্ছে, অসংখ্য ইনফরমেশন প্রত্যেক দিন কিছু না কিছু ইনপুট আসতেছে, কিন্তু আমাদের ব্রেইন লং টার্মে সেটাই মনে রাখে যে এইখানে ইনফরমেশনের ব্যাপারে কোনো কিছুকে রিজোনেট করতে পারে, লাইক সেটার সাথে কোনো একটা স্টোরি যুক্ত থাকে, কোনো একটা গল্প যুক্ত থাকে, বা সেইটার সাথে যদি অ্যাডিশনাল আরও অনেক কিছু যদি তার সাথে থাকে। লাইক মনে করো যে আমি তোমাকে হঠাৎ করে বললাম যে আমার কিডনির ওজন, সাপোজ জাস্ট সেই মনে করো হঠাৎ করে আমি কাউকে বললাম আমার কিডনির ওজন 20 গ্রাম। এখন আমি হঠাৎ করে একটা লোককে বললাম যে আমার কিডনির ওজন 20 গ্রাম, ওই লোকটাকে 1 মাস পরে জিজ্ঞাসা করলে বলবে ভাই কী বলছিল ভুলে গেছি। কিন্তু আমি যদি এখন তাকে একটা গল্প করে বলি যে ভাই দেখো আমি তো একটা সাধারণ মানুষ, কিন্তু আমার কিডনিতে একটা রোগ হয়েছে, রোগ হওয়ার পর আমার কিডনির অনেক ঝক্কি ঝামেলা গেছে, এই হয়েছে সেই হয়েছে হ্যান ত্যান, হ্যাঁ করতে করতে আমার কিডনি এমন একটা পজিশনে চলে আসছে, এটার ওজন এখন হয়ে গেছে 20 গ্রাম। তখন হবে কি, এখানে যখন আমি একটা স্টোরি বলে দিলাম অথবা একটা রিজনিং ফ্যাক্টর আমি এক্সপ্লেন করলাম, এরকম যখন ইনফরমেশনগুলো আসবে তখন তোমার মনে থাকবে। কিছু মনে থাকুক না থাকুক, এই মূল ইনফরমেশনটা তোমার ব্রেইন আসলে মনে রাখবে। সো আমাদের কি হয়, মনে করো যে তুমি আজকে থেকে 10 বছর 15 বছর আগে একটা গল্পের বই পড়ছো, তুমি দেখবা তোমার গল্পের বইয়ের থিম মনে থাকে, লাইন বাই লাইন হয়তো মনে থাকবে না, থিমটা মনে থাকবে। বা আমি একটা হারাম এক্সাম্পল দিয়ে বলি, মনে করো তুমি কোনো একটা মুভি দেখছিলা আজকে থেকে 30 বছর আগে, বা তোমার বয়স মেবি 30 না, মনে করো যে আজকে থেকে 20 বছর আগে বা 15 বছর আগে তুমি একটা মুভি দেখছো। হ্যাঁ, তোমার মুভির লাইন বাই লাইন মনে থাকবে না, এটাই স্বাভাবিক, বাট মুভির স্টোরিটা তোমার মনে থাকবে যে মূল স্টোরি এটা ছিল। সো ব্রেইন কেন এটা মনে রাখতে পারছে, বাট তোমার সামনে তো প্রতিদিন কত কিছু হয়, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও, তোমার চোখের সামনে কত কিছু হচ্ছে, ইউ ডু নট মেমোরাইজ ইট, রাইট? সব কিছু তোমার মনেও থাকে না। কিন্তু কেন ওইটা তোমার মনে ছিল? বিকজ ওখানে অসংখ্য রিজনিং ফ্যাক্টর তোমার সামনে প্রেজেন্ট করা হয়েছে, ব্রেন যেটাকে ক্যাচ করে ধরে রাখতে পারে। সো তোমার ব্রেইন কীভাবে একটা জিনিসকে মনে রাখে, এই বেসিক মেকানিজমটা তুমি যদি বুঝতে পারো তখন পড়ালেখা এটাকে অ্যাপ্লাই করা যাবে। সো পড়ালেখার অ্যাপ্লিকেশনটা কি, ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট থিং, এবং ওই টপিকের তুমি যদি রিজোনেট করতে পারো যে এই জন্য এটা হচ্ছে, এই জন্য এই হচ্ছে, একটা লজিক্যাল সেন্স যদি তুমি এখানে বানাইতে পারো বা ওটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, তোমার ব্রেন সেটাকে আসলে মনে রাখতে পারবে। সো তুমি যখন আন্ডারস্ট্যান্ডিং লেভেল শেষ, এখন তুমি মেমোরাইজ করো এবং তুমি দেখবা দিস টাইম মেমোরাইজেশন বিকামস ভেরি ইজি। মেমোরাইজেশন বিকামস ভেরি ইজি। অনেকে মুখস্থ করার জন্য আল্লাহর দুনিয়ার নেমনিক কবিতা ছন্দ বহুত কিছু করে। ভাই তুমি ছন্দ কয়টা বানাবা, তুমি নেমনিক কয়টা বানাবা? মেডিকেল সায়েন্সে লিটারেলি কয়েক লক্ষ পেজের ইনফরমেশন। লাইক আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি এমআরসিপির জন্য যখন মেডিসিন পড়তে গেছি, মেবি আমাকে 10-12 হাজার পেজের রিসোর্স আমাকে ঘাটতে হয়েছে।
একদিনে ঘাটছি ব্যাপারটা এরকম না, অনেক লম্বা সময় নিয়ে ঘাটছি, বাট আমি জাস্ট তোমাকে এইটা বোঝাচ্ছি যে রিসোর্স অনেক অনেক কিছু পড়তে হয়। জাস্ট একটা সাবজেক্ট বললাম, মেডিকেল সায়েন্সে তো অনেক সাবজেক্ট। সো যেমন জাস্ট আমরা যখন ক্লাস নিছি, লাইক রবিন্সই তো তোমার অলমোস্ট 1000 পেজের কাছাকাছি, তাই না? ডেভিডসনের যখন আমরা ক্লাস নিছি, ডেভিডসনও 1000 পেজের উপরের বই। তো প্রত্যেকটা সাবজেক্টে যখন আমরা ক্লাস নিই প্রচুর হাজার হাজার পেজের বই। সো তুমি পুরো মেডিকেল সায়েন্সে অ্যাটলিস্ট 10-20 হাজার পেজ তোমাকে এমনিই পড়তে হবে, বা তোমার সামনে সিলেবাস আছে। তো তুমি আসলে কয়টা লাইন মুখস্থ করবে, এভাবে আসলে সম্ভব না। কিন্তু কীভাবে জিনিসটা মানে প্র্যাকটিক্যালি আসে সেটা হচ্ছে তুমি যখন রিজনেট করতে পারো, অ্যাপ্লিকেশনটা খেয়াল করতে পারো, এই ইনফরমেশনগুলো তখন ব্রেন প্রসেস করতে পারে। সো মেমোরাইজ করার সিস্টেম হচ্ছে এটা। এখন তুমি মেমোরাইজ করতে পারছো, তাহলে তোমার পড়া শেষ, পড়ানো শেষ, মেমোরাইজেশন শেষ। এখন কি হবে? এখন তোমার এই নলেজের অ্যাপ্লিকেশন লেভেলটা হচ্ছে তুমি যখন স্টুডেন্ট আছো, স্টুডেন্ট থাকা অবস্থায় তোমাকে বিভিন্ন এক্সাম দিতে হয়। সেটা কার্ড হতে পারে, টার্ম হতে পারে, প্রফ হতে পারে, বা সেইটা তোমার আইটেম হতে পারে। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল অ্যাপ্লিকেশন। কিন্তু তুমি যে এত নলেজ গ্যাদার করলা, এটা কিন্তু নট বিকজ অফ দ্য জাস্ট এক্সাম। তোমার এই নলেজের মূল গ্যাদার করার উদ্দেশ্য কি? তোমার গ্যাদার করার উদ্দেশ্য হচ্ছে তুমি ভবিষ্যতে এমন কিছু সাবজেক্ট পড়বা যেই সাবজেক্ট বুঝতে হলে এই নলেজটা তোমাকে রাখতে হবে। যেমন আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলি, ইফ ইউ নিড টু রিড ফার্মাকোলজি, তুমি যখন ফার্মাকোলজি শিখবা, ফার্মাকোলজি যখন তোমাকে বুঝতে হবে, এটা বুঝতে গেলে জায়গায় জায়গায় তোমার ফিজিওলজির নলেজ লাগবে। আবার মনে করো যে তুমি যে হিস্টোলজি তোমাদেরকে পড়তে হয়, হিস্টোলজিটার অ্যাপ্লিকেশন আমরা কোথায় পড়তে গিয়ে কাজে লাগে, মানে কাজের ক্ষেত্রে বলতেছে না, পড়ালেখার ক্ষেত্রে। এটার অ্যাপ্লিকেশন আমার প্যাথোলজিতে আছে, কারণ প্যাথোলজিতে আমরা হিস্টোপ্যাথোলজি নিয়ে কথা বলি। এটার প্যাথোলজি পড়ার সময় হিস্টোলজির নলেজ কাজে লাগে। অথবা মনে করো তুমি অ্যানাটমি শিখছো, এই অ্যানাটমির নলেজ তোমার কাজে লাগবে যখন তুমি সার্জারি পড়বা। ইভেন অ্যানাটমিতেও টু সাম এক্সটেন্ট, মেডিসিনেও টু সাম এক্সটেন্ট লাগে, বাট খুব প্রমিনেন্টভাবে আমি বলছি না। কিন্তু সার্জারিটা তুমি মনে করো খুব ক্লিয়ার কাট এক্সাম্পল। তাহলে তুমি দেখো যে তুমি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টগুলো পড়তেছো, এগুলো তোমার জাস্ট ভবিষ্যতে তুমি এমন একটা সাবজেক্ট পড়বা যেখানে তোমার কাজে লাগে। বা আমি তোমাকে একটা সুন্দর উদাহরণ দিই, এই যে আমরা ফার্মা, প্যাথো, মাইক্রো এগুলো পড়ি, ফার্মাকোলজি, প্যাথোলজি বা মাইক্রোবায়োলজি, এইগুলা সব কিছুই আমাদের বেসিক লাগবে ফর 5th ইয়ার। ক্লিনিক্যাল সাবজেক্ট আমি পড়ি না, মেডিসিন, সার্জারি, গাইনি। এই মেডিসিন, সার্জারি, গাইনি বুঝতে গেলেও ফার্মা, প্যাথো, মাইক্রো নলেজ আমাকে আসলে খুব ভালোভাবে রাখতে হবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে দিস, যে তোমরা ইনিশিয়ালি যা পড়তেছো, একটা অ্যাপ্লিকেশন তো অবশ্যই তুমি এখন এক্সাম দিবা, বাট তুমি ভবিষ্যতে যে সাবজেক্টগুলো পড়বা সেগুলোকে যদি তুমি খুব ভালো করে বুঝতে চাও, সেখানেও তোমার এই প্রায়র নলেজ লাগবে। এবং অ্যাপ্লিকেশন এখানেই শেষ না, এত কিছু শেখার পরে আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে অ্যাজ এ ফিজিশিয়ান, অথবা এমন হইতে পারে যে তুমি রিসার্চে গেছো, অন্য লাইনে গেছো, যে লাইনে যাও না কেন, তুমি একটা পেশেন্টের উপরে তো আসলে একটা কাজ করতেছো, তাকে হয়তো বা ট্রিটমেন্ট দিচ্ছ, তার রোগ ডায়াগনোসিস করতেছো, ইনভেস্টিগেশন করতেছো। এই যে এতগুলো কাজ আমরা করি, এখানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমাদের কাজটাকে সমাধান করতে গেলে এত নলেজ আসলে অ্যাপ্লাই করতে হয়। সো আলটিমেট ইউজ এভাবে। সো তুমি একটা রোগীকে দেখার পরে খুব দ্রুতই তোমাকে এগুলো অ্যাসেস করতে হচ্ছে। সো তুমি তখনই এটা প্রপারলি করতে পারো যখন তুমি এত কিছু যা লেখাপড়া করছো খুব সুন্দর মতো তোমার ব্রেনের মধ্যে এটাকে প্রসেসিং করতে পারো। লাইক তোমার ব্রেন একটা কম্পিউটারের মতো ফাংশন করবে, যেখানে অনেকগুলো ইনপুট আসার পরে তুমি এগুলোকে খুব সহজেই প্রসেস করতে পারবে। প্রসেসিং করবে কিসের ভিত্তিতে? বেসড অন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, মেডিসিন, সার্জারি, গাইনি, এত যা যা পড়ছো সব কিছুকে তুমি মানে উইদিন ফিউ সেকেন্ডস তোমার মাথার মধ্যে এটা ব্রেন স্টর্মিং হবে, তোমার ব্রেন এটাকে প্রসেস করবে, প্রসেস করে তুমি সেখান থেকে সিদ্ধান্তে আসবা। দিস ইজ হাউ উই ক্লিনিশিয়ানস ডু ইট। যেমন আমি তোমাদের একটা সিম্পল একটা র্যান্ডম এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে দেখাই। মনে করো এটা একটা লোক, এই লোকটার মনে করো যে ইউটিআই হয়েছে। ইউটিআই মানে কি? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়েছে, সহজ কথা, ঠিক আছে? এখন এই পেশেন্ট যখন আমার কাছে ক্লিনিক্যালি আসবে, সে আমাকে কি বলবে? সে আমাকে বলবে যে তার প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া করে, তার বারবার প্রস্রাব হচ্ছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, অথবা তার প্রস্রাব ধরে রাখতে কষ্ট হচ্ছে, এই ধরনের কিছু সমস্যা, তার জ্বর আসছে, এরকম একটা প্রবলেম নিয়ে আসবে।
সো এইটা একরকম। এখন যখন সে আমাকে এই কথাগুলো বলবে তখন আমাকে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে আমাকে এটা ডায়াগনোসিস করতে হবে। তাহলে ডায়াগনোসিস কি? আমি যে এই যে সে আমাকে এক গাদা সাইন সিমটমস আমাকে বললো না, তাহলে এখন সে যে কথাগুলো আমাকে বললো সেইগুলোকে আমি কি প্রথমে প্রসেসিং করলাম যে এই কথাগুলো কিসের সাথে মিলতে পারে। এবং যখন আমি এটা চিন্তা করলাম তাহলে আমাকে ডায়াগনোসিসটা মানে যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে করতে হয় আমাকে এখানে কিছু ইনভেস্টিগেশন করতে হবে না? তাহলে এখন আমি ইনভেস্টিগেশনে কি করব? ইনভেস্টিগেশনের জন্য আমি হয়তো বা তার ইউরিন স্যাম্পল কালেক্ট করব। ইউরিন কালেক্ট করে সেখানে আমি হয়তো বা এটা টেস্ট করব। আমি এখানে হয়তো একটা কালচার সেন্সিটিভিটি করব। এখন দেখো আমি তোমাকে বলছি এখানে আমার কত কিছু নলেজ, এবং যখন আমার ডায়াগনোসিস হলো এরপর আমি তাকে ট্রিটমেন্ট দিব। এখন এইখানে আমার কী কী নলেজ আমাকে অ্যাপ্লাই করতে আমি তোমাকে বলি। এইখানে সাইন সিমটম অ্যানালাইসিস করে আমার যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমি করতেছি এইখানে আমার কাজে লাগছে আমার মেডিসিনের নলেজ। যখন আমি তাকে এখানে ইনভেস্টিগেশন করতেছি, ইনভেস্টিগেশন করে যখন আমি এই ডাটাগুলোকে বের করব এটাকে প্রপারলি ইন্টারপ্রিট করার জন্য আমার লাগবে মাইক্রোবায়োলজি নলেজ, এবং এখানে ডিজিজ প্রসেসটাকে বোঝার জন্য আমার প্যাথোলজির নলেজও লাগবে। এবং যখন আমি এটা তার ট্রিটমেন্ট করব সেখানে আমার ফার্মাকোলজি নলেজও লাগবে, ক্লিনিক্যাল মেডিসিনের নলেজও লাগবে। তাহলে একটা পেশেন্ট এখানেই না, এমন হইতে পারে এই পেশেন্টের এই যে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন বললাম, মনে করো এই ইনফেকশনটা তার ব্লাডে ছড়ায় গেছে, সেপটিসেমিয়া হয়ে গেছে বা সেপটিক শক নিয়ে ডেভেলপ করছে, তখন পেশেন্টের প্রেজেন্টেশন আবার ডিফারেন্ট হয়ে যাবে। সো তখন আবার কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে এগুলো অনেক হিসাব নিকাশ করে আমাদেরকে আগাইতে হয়। বেসিক কথা হচ্ছে দেখো একটা পেশেন্টের অনেক রকম ডাটা আমাকে দিতে পারে, কিন্তু আমাদেরকে এগুলোকে প্রসেসিং করতে হয়, ডাটাগুলোকে ইউটিলাইজ করে একটা সমাধানে আসতে হয়। একটা কম্পিউটার সেম কাজ করে, তাকে কিছু ডাটা দেওয়া হয়, সেটাকে প্রসেসিং করে সে একটা আউটপুট দেয়। সো এটা তখনই করতে পারবা যখন তোমার ব্রেইন ওইভাবে ম্যাচিউরড হচ্ছে। সো এইটা তখনই হবে যখন তোমাকে আমি এতক্ষণ ধরে যে সিস্টেম বললাম সেই সিস্টেমে তুমি লেখাপড়া করবা। সো তোমার মেডিকেল সায়েন্সের মূল লেখাপড়ার উদ্দেশ্যটা এরকম, এবং এভাবেই তোমাকে আসলে আগাতে হবে। এখন কথা হচ্ছে যে তুমি তাহলে কিভাবে আগাইলে তোমার সব দিক ঠিক থাকবে, তোমার এক্সামও কভার হবে এবং তোমার পড়ালেখাও ঠিক থাকবে। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা ভালো টিচার তোমাকে কনসেপ্ট শেখাই দিবে, এটাকে মেক শিওর করো। এরপরে তুমি নিজের টেক্সট বইটা পড়ো। যখন তুমি টেক্সট বইটা পড়ো প্রথমে তোমার উদ্দেশ্য থাকবে রিড ইট টু আন্ডারস্ট্যান্ড ইট, বা পুরো ব্যাপারটাকে জাস্ট বোঝার চেষ্টা করো। দেন এটা যখন হয়েছে তখন তুমি মেমোরাইজ করো। এখন তুমি মেমোরাইজ করতে পারবা, এবং যখন তুমি মেমোরাইজ করলে তাহলে তোমার পড়া এবং শেখার জায়গাটা এখানে কভার হয়ে গেল। এখন তুমি কি করবা? তুমি হয়তো আইটেম দিবা বা কোন একটা এক্সাম দিবা। এখন তুমি এক্সামের জন্য আইটেমের জন্য তুমি প্রিপারেশন নাও। এখন এটা করতে গেলে তোমার সময় লাগবে। দ্যাট ইজ ট্রু। মেডিকেল সায়েন্স, সফিস্টিকেটেড সায়েন্স, কমপ্লিকেটেড সায়েন্স, এখানে তোমাকে সময় দিতে হবে। দ্যাট ইজ ভেরি মাচ ট্রু। সো ডেফিনেটলি তোমাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে হবে। তুমি চাইলেই তোমার অন্য ভার্সিটি বন্ধুদের মতো সারাদিন চিল করবা, ঘুরে বেড়াবা, এটা আসলে প্র্যাকটিক্যাল না। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। এটা তোমাকে মেনে নিতে হবে। সো তোমাকে অবশ্যই টাইম ইনভেস্ট করতে হবে। এখন তুমি বলতে পারো ভাই আমার একা তো আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে তোমাকে সহজ করার জন্য কি করবা? তুমি যদি একা না পারো, গেট হেল্প। হতে পারে তোমার কোনো একটা ব্যাচমেট খুব ভালো বুঝে, তুমি তার হেল্প নাও। তুমি কোনো সিনিয়র যদি তোমাকে হেল্প করতে রাজি হয় তুমি তার হেল্প নাও। তোমাদের ইউটিউবে প্রচুর পরিমাণে ফ্রি রিসোর্স আছে, তুমি সেটা দেখো। অনলাইনে এখন অনেক পেইড রিসোর্স আছে যেখানে তোমাকে আরও স্পুন ফিডিং করা হয়, তুমি সেটা দেখো। বাট গেট হেল্প। সিম্পল মেসেজ হচ্ছে গেট হেল্প, যেভাবে তোমার জন্য সুবিধা হয়। যে তোমাকে সবচেয়ে ভালো তোমাকে এখানে শেখাতে আগ্রহী, তুমি তার থেকে এটাকে শিখে নাও যেভাবে তুমি পারো, সেটা ফ্রি রিসোর্স হোক, পেইড রিসোর্স হোক। বাট মূল কথা হচ্ছে কনসেপ্টটা তুমি শিখে নাও। এই যে টেক্সট বুক পড়ার যে পার্ট, এই যে তোমার টেক্সট বুক পড়ার যে পার্ট, এইটা তো তোমাকে করতে হবে। তোমার টিচার তোমার জন্য সহজে বুঝাই দিবে, কিন্তু টেক্সট বুক পড়ার কষ্টটা তোমাকে একটু করতে হবে। বাট যখন তোমাকে একটা ভালো মেন্টর শিখাই দিবে, টেক্সট বুক পড়া অ্যাকচুয়ালি কষ্ট হবে না। যেটা তোমার লাগবে সেটা হচ্ছে একটু টাইম দিতে হবে, একটু ইফোর্ট দিতে হবে। সো পড়ছো, ক্লাস করছো, তুমি এই মোমেন্টেই টের পাবা পুরা কনসেপ্টের অ্যারাউন্ড 80% তোমার মনের মধ্যে অলরেডি গেঁথে গেছে। দেন বাকি 20% ইফোর্ট দিলে এটা কমপ্লিট মেমোরাইজেশন হয়ে যাবে, এবং দেন তুমি এক্সাম দিতে পারবা। দিস ইজ দ্য ফ্যাক্ট। এইভাবে আসলে লাগাইতে হবে। জাস্ট না বুঝে মুখস্থ করতেছো, অথবা তোমার হচ্ছে কোনো রকমের আইটেম পাস করে আসতেছো গাইড পড়ে,
জাস্ট সোজা প্রশ্ন সোজা উত্তর যা শুনতে যাচ্ছে সেটা মুখস্থ করে উগড়াই দিয়ে আসছো, এভাবে আসলে খুব বেশি দূর আগাইতে পারবে না এবং তোমাদের অনেকের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যার মধ্যে ঘুরপাক খাইতে থাকবা। এবং বিশেষ করে যখন এভাবে তুমি পুরো ফার্স্ট ইয়ার পার করে দিবা, লাইক থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে তুমি টের পাবা যে তোমার মধ্যে কোনো কনফিডেন্স নাই, তুমি আসলে কিছুই বোঝো না এবং তুমি হতাশ হতে শুরু করবা, বা ফোর্থ ইয়ারে বা ফিফথ ইয়ারে গিয়ে তোমার মনে হবে যে মেবি ডাক্তারি আমার জন্য না, বা মেবি ইট ইজ টু হার্ড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কনফিডেন্ট ক্লিনিশিয়ানই হইতে পারবে না। তুমি মেডিকেল সায়েন্সে এন্ট্রি করছো টু বি আ ক্লিনিশিয়ান। সবাই মেডিকেল সায়েন্সে যখন এন্ট্রি করে অলমোস্ট 99.99% এই কারণেই তারা মেডিকেলে ঢোকে, টু বি আ ক্লিনিশিয়ান। তারা সবাই ক্লিনিশিয়ান হইতে চায়। সো তুমি যখন একজন ক্লিনিশিয়ান হইতে চাও, একজন ফিজিশিয়ান হতে চাও, তোমার জার্নিটা ওইভাবেই হতে হবে। সো এই কষ্টটা তোমাকে আসলে করতেই হবে, বাট দিস ইজ দ্য হাউ ইউ ডু ইট। আশা করি মোটামুটি একটা বেসিক আলোচনা করতে পারছি, বাট এরপরও যদি কারো কোনো ফার্দার কোশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক মি। আমাকে অবশ্যই তোমার জিজ্ঞাসা করতে পারবা, নো প্রবলেম অ্যাট অল। আমাকে মেসেঞ্জারে তোমরা নক দিতে পারো, আমি ফ্রি হলে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ।